বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একদম ঠিক পরীক্ষার আগের মুহূর্তে আমরা শেয়ার করব তোমাদের জন্য ভূগোলের 3 মার্কের প্রশ্ন। এবার দেখো, ভূগোলের 3 মার্কের তো প্রত্যেক অধ্যায় থেকে অনেক অনেক প্রশ্ন আছে। আজকের আলোচনায় কিন্তু আমরা অনেক প্রশ্ন শেয়ার করব না, বা এর আগে আমরা তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনগুলোও তুলে ধরেছিলাম। সেখানে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3 মার্কের জন্য যথেষ্ট পরিমাণ করে কোশ্চেন রয়েছে। সেখানে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রায় 10টা 12টা, কখনো বা তার থেকেও 2-1টা করে বেশি, সেগুলো কিন্তু তোমাদের শেয়ার করেছিলাম। আজ একদম পরীক্ষা পূর্ববর্তী মুহূর্তে ঠিক যে ইম্পর্টেন্ট যে কটা প্রশ্ন না পড়লে নয়, সে কটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। কারণ 3 মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে 4টে লিখতে হবে, আর আমাদের 8টা পরীক্ষাতে প্রশ্ন আসে। এবার যেহেতু একটা প্যাকড আপ সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি, সেহেতু আজকের সাজেশনে কিন্তু আমরা অনেকগুলো পার্টকে টোটালি অ্যাভয়েড করে যাচ্ছি। যেমন কি কি পার্ট? যেমন ধরো, আমরা বায়ুমণ্ডল থেকে কোনো প্রশ্নই রাখছি না। প্রশ্ন করতে পারো, স্যার বায়ুমণ্ডল থেকে কি কোনো প্রশ্ন আপনার আসবে না? অবশ্যই আসবে। একেই তো বলে সাজেশন। কারণ আমরা এমনভাবে সাজেশনটা করছি যাতে করে, বা আমরা রেডি করব যে আমরা বায়ুমণ্ডল পড়বো না। আবার ধরো, ভারতের একটা অংশের পার্ট আমরা টোটালি বাদ দিয়ে দিচ্ছি। একটা অংশ মানে প্রাকৃতিক বা আঞ্চলিক মধ্যে প্রাকৃতিকটাকে বাদ দিয়ে দিচ্ছি, যে এই পার্টটা আমি পড়বো না। আবার ধরো, উপগ্রহ চিত্রের কিছু অংশ বা ইয়ে থেকে, তোমার ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকেও কিছু অংশ বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু যে অংশটুকু থেকে তোমাদের জন্য স্পেশাল কোশ্চেনগুলো শেয়ার করছি, এই প্রশ্ন কটা যদি তুমি ভালো করে পড়ো, আমাদের কনফিডেন্স, তোমাদের 4টে প্রশ্ন লিখতে হবে এবং 4টের মধ্যে 4টে কোশ্চেনই কমন পাবে। তোমরা জানো, তোমাদের জন্য 5 মার্কের প্রশ্ন আমি বলেছিলাম। 5 মার্কের প্রশ্ন আমরা সব মিলে প্রাকৃতিক ভূগোল থেকে আমরা একটা প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোলের যে পার্টটা, সেখান থেকে আমাদের 4টে প্রশ্ন আসে, 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়। আমি তোমাদের জন্য 4টে প্রশ্ন বলেছিলাম এবং বলেছি এই 4টে প্রশ্নের ভিতরেই 2টো পাবে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। আর প্রাকৃতিক ভূগোল থেকে আমরা কি বলেছিলাম? আমরা মোট 4টে প্রশ্ন বলেছি। নদীয়ার বায়ুর ক্ষয় বলেছি, আর তোমার অন্যদিকে সমুদ্র স্রোত থেকে একটা প্রশ্ন বলেছি। এই 3টে প্রশ্ন বলেছি, 3টে আর একটা এক্সট্রা কোশ্চেন ছিল, 4টে কোশ্চেন। মানে ওই 4টে করলে 2টো পাবে, এই 4টে করলেও তোমরা 2টো কমন পেয়ে যাবে। মানে মোট 8টা প্রশ্ন কমপ্লিট করা থাকলে তুমি 5 মার্ক কমন পেয়ে যাবে। আর আজকের আলোচনায় যে আমার টোটাল যে কটা প্রশ্ন দিচ্ছি, তার মধ্যে 21 থেকে 22টি প্রশ্ন রয়েছে। এই 22টা প্রশ্ন করলে তোমরা কিন্তু 3 মার্কের প্রশ্নও কমন পেয়ে যাবে। এটুকু তোমাদের বলে রাখলাম। হ্যাঁ, তবে লাস্ট মিনিট 2 মার্কের সাজেশনও তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য কিন্তু একটু বেশি পড়তে হবে, একটু প্রিপারেশন নিয়ে রাখো। আর 3 মার্কের প্রশ্ন কীভাবে লিখবে আগে একটু বলে রাখি। যে কোনো কারণমূলক প্রশ্নে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত এইভাবে লিখবে। পার্থক্য যদি থাকে তাহলে অবশ্যই বিষয় উল্লেখ করে 3 মার্কের জন্য 5টা পয়েন্টে পার্থক্য লেখার চেষ্টা করবে। সবসময় যে জায়গাটায় চিত্র দেওয়ার মতো রয়েছে সেই জায়গাগুলোতে অবশ্যই চিত্র দেবে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। কারণমূলক প্রশ্নগুলোকে পয়েন্ট করে উত্তর লিখবে, পয়েন্টগুলো অন্য কালিতে লিখবে। প্রশ্নটা যখন লিখবে সবসময় একটা ফার্স্ট পেজ লেখার চেষ্টা করবে। এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো একটু ভালো করে করো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখো। আর আজ এই মুহূর্তে যে কটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি, এ কটা প্রশ্ন একদম রেডি করে রাখো। লাস্ট মিনিট সাজেশন লাস্ট মিনিটের মতো করেই তোমাদের সামনে তুলে ধরছি। কোনো প্রশ্নে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। ওকে, চলো এবার আমরা দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে। বন্ধুরা, তাহলে পরপর দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। আজকের প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বলে রাখি। কারণ এই প্রশ্ন ছাড়া কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন হতে পারে না। এরকমই কিন্তু স্পেশাল কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করছি। তো প্রথম আমরা চলে যাব বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসবেই, কিন্তু আমাদের 4টে প্রশ্ন লিখতে হয়, তার মধ্যে একটা কোশ্চেন কিন্তু এখান দিয়ে আসবেই। তো কি প্রশ্ন আসতে চলেছে? প্রথম, আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নদী বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য বহন কার্য করে? জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন, বা ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন? বদ্বীপ সৃষ্টির কারণগুলো কি কি, অথবা সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখলেই হবে কিন্তু প্রশ্নগুলো। হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন? মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলো কি? মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন? পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফলগুলি, অথবা সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ুর প্রভাব কতখানি আলোচনা করো। হয়ে গেল। আমি তোমাদের জন্য বায়ুমণ্ডল থেকে কোনো প্রশ্ন দিচ্ছি না, কারণ বায়ুমণ্ডলের বিষয়টা একটুখানি বলি। সেখানে প্রায় 15টা মতো প্রশ্ন রয়েছে এবং এই 15টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে, খুব ভালো করে বুঝে নেবে।
এই একটা প্রশ্নের জন্য যারা এই মুহূর্তে প্র্যাকটিস করা শুরু করেছো তাদের কিন্তু 15টা প্রশ্ন পড়া খুবই চাপ, যে কারণে আমি টোটাল পার্টটাকেই বাদ দিয়ে রেখেছি। তবে কেউ যদি মনে করো বায়ুমণ্ডলের প্রশ্নগুলো পড়বে, তবে আমি এর আগে যে সাজেশন দিয়েছি সেখান থেকে তোমরা পড়তে পারো। আর এই মুহূর্তে বায়ুমণ্ডল শেয়ার করছি না, কারণ বায়ুমণ্ডল যদি আমি নাও পড়ি 3 মার্কের জন্য আমার কিচ্ছু যায় আসে না, আমি অন্য জায়গাতে অর অপশান কিন্তু পেয়ে যাব, আমি সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু লিখতে পারবো। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রশ্ন, যেটা কিন্তু আমাদের পড়তে হবে এবং এই মাত্র 4টে প্রশ্ন রয়েছে এখানে, এর মধ্যে কিন্তু আমরা পরীক্ষাতে কমন পাবোই পাবো। কী কী প্রশ্ন? গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বা বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন? গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন? অথবা নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? দ্বিতীয় কোশ্চেন, একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? অথবা অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন? পরের কোশ্চেন, পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন? নেক্সট কোশ্চেন, ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন? অথবা ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য লেখো। এবার আমরা চলে আসবো বজ্র ব্যবস্থাপনা থেকে প্রশ্ন। এখানেও ঠিক তাই, 3টে প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে, গ্যারান্টি সহকারে লিখে নিতে পারো। প্রথম, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, যে প্রশ্নটা মানে কি বলবো এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু এইটা। দ্বিতীয় প্রশ্ন, পার্থক্য, সেটা তরল বজ্র কঠিন বজ্র হতে পারে, বিষাক্ত বজ্র বিষহীন বজ্র হতে পারে, বা জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বজ্রও হতে পারে। তৃতীয় প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায় এবং পরিবেশের ওপর বজ্রের প্রভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমি ভারত থেকে একটু প্রাকৃতিকের 2-3টে প্রশ্ন আমি দিয়েছি, কারণ যে 2-3টে কোশ্চেন খুব ভয়ঙ্কর, হ্যাঁ এই কারণেই দিলাম, কারণ ভারত থেকে আমাদের কমন পেতেই হবে, যেহেতু অনেকটা একদম মানে শর্ট সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি, সেহেতু এই প্রশ্নগুলো একটু দেখে যাও। প্রথম প্রশ্ন, নর্মদা তাপ্তি পশ্চিম বাহিনী কেন এই নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী? বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি কী? ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী? ভারতে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কী? মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় কী? বনবিন্যাসের কারণ কী? সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কী? ভারতে মৃত্তিকা সংরক্ষণের 3টি বৈশিষ্ট্য। খারিফ শস্য রবি শস্যের পার্থক্য লেখো। ধান, পাট, গম, ইক্ষু চাষের সমস্যা কী? উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন? উত্তর পূর্ব ভারতে চা চাষ উন্নত কেন? বা দক্ষিণ ভারতে কফি চাষ বিখ্যাত কেন? এই যে বিখ্যাত জায়গাটা, এটা কিন্তু ডেঞ্জারাস জায়গা। নেক্সট, ভারতীয় কৃষির সমস্যা সমাধান, কাকে কেন ভারতে রূঢ় বলা হয়? পূর্ব ভারতে বস্ত্রশিল্পের কেন্দ্রীয় হওয়ার কারণ, বা তামিলনাড়ু বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ, এই হচ্ছে শিল্প গড়ে ওঠার কারণ। জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন? এবং চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন? হয়ে গেল। উপগ্রহ ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে 4টে প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্নটা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য। দ্বিতীয়টা হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সিরিজগুলো কী কী, বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলোর বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্নটা কিন্তু ভাইটাল, আমার কাছে মনে হয় 3 নম্বরের পরীক্ষার প্রশ্নটা এসে বসে আছে, এরকমই একটা প্রশ্ন, যেটা হচ্ছে জিওস্টেশনারি উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কী, এবং লাস্ট, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র অথবা উপগ্রহ চিত্রের গুরুত্ব বা বৈশিষ্ট্য। এই হলো আমাদের 3 মার্কের কোশ্চেন। সব মিলে যদি তোমরা দেখো, প্রথম অধ্যায় থেকে 8টা দিয়েছি, বায়ুমণ্ডল থেকে 4টে, তারপরে বজ্র ব্যবস্থাপনা থেকে 3টে, আর ভারতের সব মিলে দিয়েছি 11টা, উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে 4টে, সব মিলে এখানে 25টা মতো প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে পড়তেই হবে 3 মার্কে 100% কমন পাওয়ার জন্য। এর থেকে সাজেশন করার চেষ্টা করো না, বিরাট বিপদে পড়ে যাবে, কারণ খুব হাই লেভেলের সাজেশন করে কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম। এটুকু আলোচনা তোমাদের করলাম, কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ধন্যবাদ।